গত বছরের জুলাই মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণ আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে তাদের ন্যাক্কারজনক পতন হয়। এক বছরের মাথায় আমরা আহমেদ মুসার লেখা এমন একটি বই নিয়ে আলোচনা করব যেটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে। বইয়ের নাম ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ। এই বইটিতেও স্বাধীনতার পরপর ক্ষমতায় আসা আওয়ামী লীগ কীভাবে ভিন্ন মতের ওপর দমন-পীড়ন চালিয়েছিল তা তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনাটা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছিল। শুরু করছি খোলা চোখের আজকের আলোচনা। আজকে আমাদের হাতে আহমেদ মুসার লেখা ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি। দেখুন, এটা কিন্তু প্রথম বেরিয়েছিল ১৯৮৮ সালে, মানে বেশ অনেক বছর আগে। হ্যাঁ, অনেক আগের লেখা। প্রায় ২০০ পাতার মতো হবে বইটা। তো লেখক এখানে মূলত দেখানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশ যখন স্বাধীন হল তার ঠিক পরের বছরগুলোতে, মানে তখনকার আওয়ামী লীগ সরকারের ভূমিকাটা ঠিক কেমন ছিল। আমাদের আজকের লক্ষ্যটা হল এই বইটাতে লেখক ঠিক কী বলতে চেয়েছেন, কোন কোন ঘটনার কথা তুলে ধরেছেন সেটা একটু সহজ ভাষায় দর্শকদের কাছে তুলে ধরা। তবে একটা বিষয় মনে রাখা দরকার, আমরা কিন্তু এখানে শুধু বইটাতে যা লেখা আছে সেই তথ্য আর লেখকের যে বিশ্লেষণ সেটাই আলোচনা করছি, আমরা কোনো পক্ষ নিচ্ছি না। ঠিক তাই। দেখুন, এই বইয়ের মূল বিষয়টা হল লেখক তার নিজের দেখা বা জানা থেকে সেই সময়কার কিছু ঘটনা তুলে ধরেছেন। তিনি দেখাতে চেয়েছেন তার মতে কিভাবে ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন চালানো হয়েছিল আর কিভাবে রাজনৈতিক সংঘাত এমনকি হত্যার মতো ঘটনা শুরু হয়েছিল। বইটার নামের নিচেই কিন্তু একটা লাইন আছে, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব। বেশ সরাসরি বলা। হ্যাঁ, মানে লেখক বোঝাতে চেয়েছেন এই ধরনের ঘটনার শুরুটা সেই সময়ই। বইটাতে তো বেশ কিছু ঘটনার কথা আছে যা পড়লে একটু শিউরে উঠতে হয়। যেমন ধরেন রক্ষী বাহিনী তৈরির ব্যাপারটা। হ্যাঁ, রক্ষী বাহিনীর প্রসঙ্গটা তো খুবই গুরুত্বপূর্ণ। বইটাতে যেমন লেখা আছে ১৯৭৪ সালে ২৬শে জানুয়ারি সংসদে একটা আইন পাশ করে এই রক্ষী বাহিনী তৈরি করা হয়। লেখক বলছেন এই বাহিনীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল, ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা। হ্যাঁ, ঠিক তাই, ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারত, আর তাদের কাজের জন্য নাকি কোনো জবাবদিহিও করতে হতো না, দায়মুক্তি দেওয়া হয়েছিল। বইয়ের তথ্য অনুযায়ী এই বাহিনী ব্যবহার করেই নাকি রাজনৈতিক বিরোধীদের দমন করা হতো, যেমন ধরেন সিরাজ সিকদার হত্যাকাণ্ড। হ্যাঁ, সিরাজ সিকদারের ঘটনাটা তো বেশ আলোড়ন তুলেছিল তখন, বইতে সেটারও উল্লেখ আছে। যদিও বইটা বলছে যে এই ঘটনাটা আসলে রক্ষী বাহিনী আইন পাশ হওয়ার খানিকটা আগেই ঘটেছিল, কিন্তু লেখক এটাকে রাজনৈতিক দমনপীড়নের একটা উদাহরণ হিসেবেই দেখছেন। আচ্ছা, রক্ষী বাহিনী নিয়ে বইটাতে আসলে অনেক বিস্তৃত আছে। আরেকটা ঘটনার কথাও তো বলা হয়েছে, সাতক্ষীরার কালীগঞ্জের ঘটনাটা বেশ মারাত্মক কিন্তু। হ্যাঁ, ওটার কথাও মনে পড়ছে। কি ঘটেছিল সেখানে? বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠায় আছে, লেখক বলছেন ১৯৭২ সালের ১৭ই অক্টোবর, মানে স্বাধীনতা যুদ্ধের পরপরই সেখানকার আওয়ামী লীগের কিছু নেতার নির্দেশে রক্ষী বাহিনী নাকি ১৪ জন মানুষকে হত্যা করে। ১৪ জন? বলেন কি? হ্যাঁ, এবং এদের মধ্যে মুক্তিযোদ্ধা যেমন ছিলেন তেমনি সাধারণ মানুষও ছিলেন। বইটাতে দাবি করা হয়েছে যে পাটের ব্যবসা সংক্রান্ত কিছু বিরোধ ছিল, আর ধরেন আওয়ামী লীগের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশের একটা সংঘাত চলছিল, সেটার ফলশ্রুতিতেই নাকি এই হত্যাকাণ্ড। এগুলো তো তাহলে মাত্র একটা উদাহরণ আমরা আলোচনা করলাম। ঠিক। পুরো বইটা জুড়েই তো লেখক দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন অনেক ঘটনার কথা লিখেছেন, সহিংসতা, দমনপীড়ন, রাজনৈতিক হত্যাকাণ্ড, এই সব কিছুর বিবরণ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। বইটার সূচিপত্র দেখলেই আসলে কিছুটা আঁচ করা যায়, যেমন গণবাহিনী নিধনে রক্ষী বাহিনী, ত্রাসের রাজত্ব, তারপর সাতক্ষীরায় গণহত্যা, চট্টগ্রামে হত্যাকাণ্ড, এইরকম বেশ কিছু অধ্যায় আছে। তো যারা আসলে সেই সময়টা সম্পর্কে জানতে আগ্রহী, পরিস্থিতিটা ঠিক কেমন ছিল বুঝতে চান, এই বইটা পড়লে হয়তো তাদের একটা ধারণা হতে পারে। অবশ্যই, বইটি পড়লে এটা পরিষ্কার বোঝা যায় যে লেখক সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন বাহিনীর কার্যকলাপ আর সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, সেগুলো তার নিজের দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চেয়েছেন। লেখক মনে করেন তিনি সেই সময়ের অনেক অজানা বা কম আলোচিত ইতিহাস সামনে এনেছেন। তবে আবারও বলি, এই বইয়ের তথ্য এবং বিশ্লেষণ
কিন্তু লেখকের নিজস্ব। ঠিক, এগুলো বইতে উপস্থাপিত তথ্য ও লেখকের বিশ্লেষণ। যারা আরও গভীরে যেতে চান তারা মূল বইটি পড়ে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনি যদি অন্য কোনো বই সম্পর্কে এমন আলোচনা শুনতে চান তাহলে কমেন্টে জানান। আমাদের পেজ এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।